আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সামাদ খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সকলেই নিরাপদে আছো, সুস্থ আছো এবং যে যার বাড়িতে অবস্থান করছো, বাড়িতে থেকেই যথারীতি ক্লাসগুলো করছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই আমাদের এই করোনা মহামারীর সময়ে যথারীতি স্বাস্থ্যবিধি মেনেই চলছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের যৌথ মূলধনী কোম্পানির মূলধনের উপর দ্বিতীয় ক্লাসটা নেব। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমরা প্রথম ক্লাসে কিছু বেসিক জিনিস শিখেছি। সেই বেসিক জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখবো। যে আমরা জানি যে শেয়ার কাকে বলে, শেয়ারের শ্রেণী বিভাগগুলো এবং সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ারগুলো কাকে বলে, অগ্রাধিকার শেয়ারের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা স্টাডি করেছি। আজকে আমরা স্টাডি করব যে শেয়ার মূলধনের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, অর্থাৎ আমরা যে বিষয়গুলো আলোচনা করতে চাই সেটি হচ্ছে, প্রথমে আমরা বললাম যে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ, অর্থাৎ একটি যৌথ মূলধনী কোম্পানির শেয়ার মূলধনের শ্রেণীবিভাগগুলো কীভাবে করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই প্রিয় শিক্ষার্থীরা, বলা হয়েছে যে আমরা এই শেয়ার মূলধনকে আমরা চারটি ভাগে ভাগ করি। একটিকে আমরা বলি অনুমোদিত মূলধন, এটিকে আমরা বলি অথরাইজড ক্যাপিটাল। তারপর আমরা বলি ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, দেন আমরা বলি আদায়কৃত মূলধন। ওকে, তাহলে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা, আমি যে কারণে তোমাদেরকে এই কিছু থিওরি নিয়ে আলোচনা করছি, এই কারণে আলোচনা করছি যে আমাদের বিভিন্নভাবে এমসিকিউ বলি বা বিভিন্ন ইউনিভার্সিটি টেস্টগুলোর কথা বলি, সেক্ষেত্রে আমাদের এই জায়গাগুলো থেকে বিভিন্ন ইনফরমেশনগুলো চলে আসে। সেক্ষেত্রে আমাদের এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অনুমোদিত মূলধন কাকে বলে আমরা নিশ্চয়ই জানি। অনুমোদিত মূলধন হচ্ছে একটি যৌথ মূলধনী কোম্পানি যখন তার টোটাল যত টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে, অর্থাৎ একটি প্রতিষ্ঠান যত টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে সেটি আমরা অনুমোদিত মূলধন বলি। অ্যাজ লাইক আমরা যদি এরকম বলি যে কোনো একটি XYZ কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি, সে যদি 20,000 শেয়ার সে যদি প্রতিটি ধরলাম যে লিখিত মূল্য 10 টাকা করে সে হচ্ছে অনুমোদন লাভ করে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যখন আমরা বলি যে BSEC থেকে অনুমোদন লাভ করে, অর্থাৎ 20,000 শেয়ার 10 টাকা করে যদি প্রতিটি লাভ করে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি হচ্ছে টোটাল অনুমোদিত মূলধন। অর্থাৎ 20,000 শেয়ার 10 টাকা হলে হবে কত টাকা? 2 লক্ষ টাকা। ওকে, তার মানে আমরা এক্ষেত্রে বলতে পারি যে 2 লক্ষ টাকা হচ্ছে গিয়ে আমাদের অনুমোদিত মূলধন। ওকে, এরপরে যেটি বলা হয়েছে যে ইস্যুকৃত মূলধন, অর্থাৎ আমরা ইস্যুকৃত মূলধন কাকে বলি? ইস্যুকৃত মূলধন সাধারণত অনুমোদিত মূলধন থেকে কম হবে। এর কারণ হচ্ছে এক্ষেত্রে আমাদের সংরক্ষিত মূলধনের কথা বলি আমরা, যে সংরক্ষিত মূলধন কেন রাখা হয়। আমরা সংরক্ষিত মূলধন এই কারণে রাখি যে যাতে করে একটি প্রতিষ্ঠানকে যখন অবলোপন বা বিলোপ সাধন করা হবে, সেই ক্ষেত্রে যদি আমাদের কিছু টাকা আমরা রিজার্ভে রাখি, সংরক্ষিত তহবিল তৈরি করে রাখি, সংরক্ষিত মূলধন রাখি, আমরা রিজার্ভ ক্যাপিটাল বলি, সেইটিকে রাখলে তখন আমরা যখন এটিকে বিলোপ সাধন করব, ঠিক সেই মুহূর্তে আমরা এটিকে যেটি করব সেটি হচ্ছে গিয়ে ওই টাকা দিয়ে আমরা বিভিন্ন ঋণগুলো পরিশোধ করে দিতে পারবো। এই জন্য আমরা সংরক্ষিত তহবিলটিকে কাজে লাগাই। ওকে, তাহলে ইস্যুকৃত মূলধন অবশ্যই অনুমোদিত মূলধন থেকে কম হবে, অনুমোদিত মূলধন থেকে কম হবে। এবং ইস্যুকৃত মূলধন আমরা ধরে নিচ্ছি যে সে ইস্যুকৃত মূলধন, যে আমি বললাম যে আমি 12,000 শেয়ার আমি ইস্যু করেছি। ওকে, তার মানে হচ্ছে কি আমি 12,000 শেয়ার জনসাধারণের নিকট ইস্যু করেছি। যদি আমি 12,000 শেয়ার জনসাধারণ নিকট ইস্যু করি, জনগণের নিকট ইস্যু করি, সেক্ষেত্রে আমি
আবেদনের জন্য 12,000 শেয়ার চাইতে বেশি শেয়ার আবেদন পেতে পারি চাইলে। আবেদন আমি 12,000 শেয়ার চাইতে বেশি শেয়ার আবেদন পেতে পারি, বা 12,000 শেয়ার সমান পেতে পারি, বা 12,000 শেয়ার কম পেতে পারি। অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমি যদি বেশি পাই তাহলে বেশি শেয়ারের আবেদন টাকা তখন আমাদের ফেরত দিয়ে দিতে হবে। তখন আমাদের কি করতে হবে? ফেরত দিয়ে দিতে হবে। যদি আমরা এর সমান করে পাই তাহলে এর সমান শেয়ারগুলো আমরা বন্টন করতে পারবো। অর্থাৎ আমরা 12,000 শেয়ারের উপরে কোনো শেয়ার আমরা বন্টন করতে পারবো না। ওকে, তাহলে আমরা যদি 12,000 নিচে শেয়ার আবেদন পাই, অর্থাৎ আমি যদি পাই 10,000 শেয়ার, ওকে, তাহলে আমরা 10,000 শেয়ারই আমরা বন্টন করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ইস্যুকৃত মূলধন আমরা বলতে বুঝিয়েছি যে আমরা নিশ্চয়ই আমাদের প্রতিষ্ঠান কত টাকার শেয়ার ইস্যু করে বাজার থেকে মূলধন সংগ্রহ করবে সেই প্রতিষ্ঠান বলে দিবে। অর্থাৎ আমরা এখানে বললাম 12,000 শেয়ারের কথা। বিলিকৃত মূলধন কাকে বলে? তাহলে বিলিকৃত মূলধন হচ্ছে গিয়ে আমরা জনসাধারণের নিকট কত শেয়ার বিলি বা বন্টন করলাম। তাহলে এক্ষেত্রে আমি এই যে একটু আগে বলেছি যে আমরা এক্ষেত্রে যেহেতু ইস্যুকৃত শেয়ার হচ্ছে 12,000, তার মানে 12,000 উপরে কখনই আমি বিলি করতে পারবো না বা বন্টন করতে পারবো না। তার মানে হচ্ছে আমি উপরে 12,000 শেয়ার বন্টন করতে পারবো, নিচে যদি আমরা চাই সেক্ষেত্রে অন্য বিষয় দাঁড়াবে। ওকে, তাহলে নিশ্চয়ই আমাদের প্রথমে বলা হচ্ছে যে 12,000 শেয়ার, যদি আমি বললাম যে 10,000 শেয়ার আবেদন পাই সেক্ষেত্রে 10,000 শেয়ার আমরা বিলি করতে পারবো। ওকে, আদায়কৃত মূলধন। ওকে, তাহলে আদায়কৃত মূলধন কাকে বলে? আদায়কৃত মূলধন হচ্ছে, আমরা বারবারই বলেছি যে আদায়কৃত মূলধন হচ্ছে যে আমরা বিলিকৃত মূলধনকে সাধারণত আমরা পূর্ণ মূল্যে আদায়কৃত বলে থাকি। অর্থাৎ আমরা বিলিকৃত যে যত শেয়ার আমরা বিলি করেছি সেই শেয়ারটি হবে আদায়কৃত মূলধন। ওকে, তাহলে নিশ্চয়ই আদায়কৃত মূলধন উপরের সবচেয়ে উপরে হলে হতে পারে কি ইস্যুকৃত মূলধন হচ্ছে আদায়কৃত মূলধন হতে পারে, অথবা আমরা বলেছি যে বিলিকৃত মূলধন, অর্থাৎ আমাকে ক্ষেত্রে যত টাকার শেয়ার আমরা বিলি করেছি ঠিক তত টাকার শেয়ারই আদায়কৃত হয়ে যাবে। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা যে সেগমেন্টেশনগুলো রয়েছে, অর্থাৎ অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন এবং আদায়কৃত মূলধনগুলো। ওকে, তাহলে নিশ্চয়ই এর পরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমরা কিভাবে শেয়ারগুলোকে বাজারে শেয়ার যেগুলো আমরা করে থাকি আর কি, যে বাজারে আমরা বিক্রি করি, অর্থাৎ আমরা বিভিন্ন ভাবি বাজারে বিক্রি করে সেটিকে আমরা দেখি শেয়ার বিলি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে। আসলে আমাদের এই জায়গাতে আমরা কিছু বিষয়ের কথা বলবো এবং এখানেই আমার মনে হয় একটু ভাস্ট কথা হবে, অনেক বেশি কথা হবে, তাহলেই বুঝবো। প্রথমে আমরা বলেছি শেয়ার বিলি সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে আমরা শেয়ার বিলি করতে পারি তিনটা ওয়েতে বিলি করে। একটিকে আমরা বলি সমমূল্যে, অ্যাট পার ভ্যালু, আমরা যেটা বলি ইংলিশে অ্যাট পার ভ্যালু, সমমূল্যে বলি অধিহারে, অ্যাট প্রিমিয়াম, অ্যান্ড দেন আমরা বলি অবহারে শেয়ার ইস্যু, অর্থাৎ আমরা বলি অ্যাট ডিসকাউন্ট। ওকে, তার মানে হচ্ছে আমরা যখন বলি যে একটি শেয়ারের লিখিত মূল্য যত টাকা সেই টাকায় যদি আমরা বিক্রি করি, একেবারেই লিখিত মূল্য বিক্রি করি, সেটি হচ্ছে গিয়ে আমরা সমমূল্য বলবো, এবং অধিহার হচ্ছে গিয়ে যদি আমরা লিখিত মূল্যের চাইতে বেশি বিক্রি করি সেক্ষেত্রে অধিহার বলবো, এবং যদি কমে বিক্রি করি সেক্ষেত্রে আমরা অবহার বলবো। এইগুলো নিয়ে আমরা চাইলে অনেক বেশি আলোচনা করতে পারি। এক্ষেত্রে অনেক ধরনের এমসিকিউ আমাদের পরীক্ষায় আসে এবং অবশ্যই আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক্ষেত্রে সমমূল্যের ক্ষেত্রে বলি, অ্যাকচুয়ালি আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি প্রতিষ্ঠান, যৌথ মূলধনী কোম্পানি যখন তার শেয়ার বাজারে বিক্রি করবে নিশ্চয়ই সে তার শেয়ারের প্রাইসিং করে থাকে। ওকে, তার মানে শেয়ারের প্রাইসিং সে যখন করবে সেই প্রাইসিংটা সে বিএসইসিতে জমা দেবে। নিশ্চয়ই তোমরা বিএসইসি তোমরা জানো, তাই না? আমরা যেটাকে বলি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অর্থাৎ বিএসইসিতে জমা দেবে। বিএসইসি সাধারণত অনুমোদন করবে যে সে এত টাকায় সে বিক্রি করতে পারবে কিনা বা তার চাইতে কম টাকায় বিক্রি করবে কিনা। ওকে, তাহলে বিএসইসির ক্ষেত্রে যেটিকে আমরা বলি যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে অনুমোদন প্রাপ্ত হবে যে এটিকে এত টাকায় বা অধিহারে বিক্রি করতে পারবে বা অবহারে বিক্রি করতে পারবে বা হচ্ছে সমমূল্যে বিক্রি করতে পারবে। ওকে, তাহলে আমরা যে সমমূল্যের ক্ষেত্রে যে জার্নালগুলো করি, ওকে, সমমূল্য,
সমমূল্যের ক্ষেত্রে আমরা যখন সমমূল্যের জার্নালগুলো করব, জার্নালাইজ করব, তখন আমাদের খুব ক্লিয়ার মনে রাখতে হবে যে আমরা লিখিত মূল্য যেটি সেটির দাম যত টাকা হবে ঠিক তত টাকাই, অর্থাৎ লিখিত মূল্যের কথা আমরা বলেছি। লিখিত মূল্য যে আমরা যদি বলি প্রতিটি শেয়ার 10 টাকা দাম, তাহলে অবশ্যই সেক্ষেত্রে 10 টাকা হবে। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে আমরা সমমূল্যের ক্ষেত্রে যে জার্নালটি দেই সেটিকে আমরা কি বলি? প্রথমে আমরা যদি বলতাম এরকম যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, তাই না? আমরা এইভাবে বলতাম জার্নাল যে ব্যাংক হিসাব ডেবিট, দেন হচ্ছে শেয়ার আবেদন, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশন আমরা বলি, ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশনের কথা বলি। ওকে, তাহলে আমাদের এই জায়গাতে আমাদের একটু ক্লিয়ার ধারণা রাখতে হবে যে আমরা নর্মালি এই জার্নাল ওপেনিং দিয়ে থাকি, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা পরবর্তী জার্নাল যেটি বলি আর কি, সেটিকে আমাদের একটু দেখতে হবে যে আমরা বলি শেয়ার আবেদন হিসাব ডেবিট, দেন শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, তাহলে আমরা বললাম শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, এটিকে আমরা বলি সমমূল্যে। ওকে, তাহলে আমরা যদি বলি এরপরে যে এটিকে আমরা অধিহারে যদি বিক্রি করি, সে অধিহার। ওকে, অধিহার বলেছি আমরা কি যে আমাদের লিখিত মূল্যের চাইতে বেশি যদি আমরা বিক্রি করি অ্যাকচুয়ালি, অর্থাৎ লিখিত মূল্য যদি আমি বললাম লিখিত মূল্য 10 টাকা, যদি 12 টাকায় বিক্রি করি সে, তাহলে আমাদের 12 টাকা 2 টাকা হবে অধিহার। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় জানি যে শেয়ার মূলধন সবসময় স্পেসিফাইড থাকে। ওকে, তার মানে স্পেসিফিক থাকবে শেয়ার মূলধন। তাহলে আমরা সেক্ষেত্রে প্রথমেই শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা বললাম শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা এইভাবে যদি বলি যে আমাদের কিছু শেয়ারের কথা যদি বলি এরকম যে 10,000 শেয়ার ইন্টু আমি বললাম 12 টাকা করে পেয়েছি, সেম টু শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আমরা বলবো যে 10,000 শেয়ার ইন্টু 10 টাকা, তার মানে এটি স্পেসিফাইড, তার মানে লিখিত মূল্যের উপরে কখনো শেয়ার মূলধন হতে পারবে না। ওকে, তার মানে শেয়ার অধিহার হচ্ছে আমি 2 টাকা করে পেয়েছিলাম, অর্থাৎ 10,000 শেয়ার ইন্টু 2 টাকা। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করব যে শেয়ার অধিহার হিসাব। ওকে, তাহলে শেয়ার অধিহার হিসাব আমরা সঞ্চিতি উদ্বৃত্ত, অর্থাৎ আমরা যখন ব্যালেন্স শিট করি, উদ্বৃত্তপত্র করি, সেই উদ্বৃত্তপত্রের মধ্যে শেয়ার অধিহারকে আমরা সঞ্চিতি উদ্বৃত্ত নামের একটি উপবিভাগ রয়েছে, সেক্ষেত্রে আমরা সেখানে পোস্টিং করি। অর্থাৎ শেয়ার অধিহারকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রফিট এবং বিভিন্ন কিছু অবলোকন করতে গিয়ে আমরা শেয়ার অধিহারকে ব্যবহার করি। ওকে, তাহলে বোঝাতে পারছি বিষয়টা। শেয়ার অধিহারকে কোথায় কোথায় ব্যবহার করা হয়? সাধারণত আমি বলেছি শেয়ার অধিহারকে বিভিন্ন সঞ্চিতি বা বিভিন্ন মাধ্যমে ব্যবহার করা হয়, বিভিন্ন কিছু অবলোকন করতে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা প্রাথমিক খরচ অবলোকন করতে পারি, বা আমরা আমাদের সাধারণ সঞ্চিতিকে বৃদ্ধি করতে পারি, সেক্ষেত্রে আমরা এই শেয়ার অধিহারকে ব্যবহার করে থাকি। শেয়ার অধিহার সাধারণত স্পেসিফাইড না, অর্থাৎ একটি প্রতিষ্ঠান কত টাকা শেয়ার অধিহার রাখবে সেটি উক্ত কোম্পানি নির্ধারণ করবে। কেননা বিএসইসি থেকে কখনোই এটি স্পেসিফাইড করা হয়নি, কিন্তু বিএসইসি এটিকে পুনর্মূল্যায়ন করেই বাজারে তাদেরকে অনুমতি দিবে যে আপনারা এত টাকা অধিকার নিয়ে বিক্রি করতে পারবেন। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এইটি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা সনাতন পদ্ধতি একটি, আধুনিক পদ্ধতি আরেকটি। অ্যাকচুয়ালি আমরা সনাতন পদ্ধতি নিয়ে এখন আর কথা বলি না, আমরা আধুনিক পদ্ধতি নিয়েই আমরা কথা বলছি। অর্থাৎ আধুনিক পদ্ধতি হচ্ছে গিয়ে আমরা পূর্ণ মূল্যে পরিশুদ্ধ, অর্থাৎ একটি শেয়ারের মূল্য পূর্ণ মূল্যে পরিশুদ্ধ, আর
সনাতন পদ্ধতিতে হচ্ছে একটি শেয়ারকে আমরা কয়েকটি অংশে বিভক্ত করে প্রদান করতাম। ওকে, তাহলে আমরা একটু সনাতন পদ্ধতি নিয়ে একটু পরে একটু আলোচনা করব। আমার কাছে মনে হয় আলোচনা করা একটু জরুরি, একটু পরে সেটি দেখব। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি। এরপরে অবহারের কথা বলা হয়েছে। তাহলে অবহার যদি আমরা বলি, অর্থাৎ অ্যাট ডিসকাউন্ট রেট, ডিসকাউন্টিং যদি আমরা বলি, অবহার কি? অবহার হচ্ছে গিয়ে যখন লিখিত মূল্যের চাইতে কম মূল্যে বিক্রি করা হয়। সাধারণত আমরা বলেছি যে সমর্পিত মূল্য, অর্থাৎ সমর্পিত যে শেয়ারগুলো আছে, সমর্পিত অর্থাৎ যে শেয়ারগুলো সমর্পণ করা হয়, সাধারণত সেই সমর্পিত শেয়ারগুলোই হচ্ছে অবহারে ইস্যু করা হয়। ওকে, সমর্পিত শেয়ারগুলোই অবহারে ইস্যু করা হয়। কিন্তু যদিও মাঝে মাঝে কিছু শেয়ার অবহারে বিক্রি করা হয়, সেই শেয়ারগুলো সাধারণত আমাদের 153(2) ধারা মোতাবেক আমরা কিছু শেয়ার বিক্রি করি, অবহারে বিক্রি করি। সেক্ষেত্রে এই রুলস অনুযায়ী অবহারে বিক্রি করে। সেক্ষেত্রে আমাদের কিছু রুলস ফলো করতে হয়। সেটা হচ্ছে গিয়ে আমরা অবহারের পরিমাণ 10%-এর বেশি হতে পারবে না। অবহারের পরিমাণ 10%-এর বেশি হতে পারবে না। এবং আদালত থেকে যখনই এটি রায় হবে বা পাবে যে বিক্রি করতে পারবে অবহার, তখন ঠিক 6 মাসের মধ্যে তাকে বাজারে অবহারে শেয়ার বিক্রি করতে হবে। ওকে, তাহলে নিশ্চয়ই আমাদের এই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো অবশ্যই অবহারের ক্ষেত্রে বেশি জরুরি। এবং আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে 10% উপরে কখনোই অবহার হতে পারবে না। ওকে, তাহলে অবহারের ক্ষেত্রে যে জার্নালটি রয়েছে সেটি হলো, আমরা বললাম যে অবহারের ক্ষেত্রে জার্নাল হচ্ছে, আমরা বলবো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, সেম আমরা অধিকারের মতো এরকম যদি বলি যে 10,000 শেয়ার আমরা ধরো যে 9 টাকা করে পেয়েছি, সেম টু 10,000 শেয়ার 1 টাকা করে, আর 10,000 শেয়ার 10 টাকা। ওকে, তার মানে শেয়ার মূলধন কখনোই পরিবর্তন হবে না। শেয়ার মূলধন সবসময় স্থির, এক্ষেত্রে স্থির থাকবে, ফিক্সড থাকবে। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো যে শেয়ার অবহারকে আমরা কিভাবে সিগনিফাই করি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে যেটি বলা হয়েছিল যে আসলে শেয়ার মূল্য, পূর্ণ মূল্যকে যখন আমরা একটি শেয়ার যখন পূর্ণ মূল্য হয়ে যায়, পরিশোধিত হয়, তখনই আমরা সাধারণত শেয়ার মূল্যকে স্টকে রূপান্তর করতে পারি। স্টকে আমরা কি বলেছি, শেয়ার মূল্য যখন পূর্ণ মূল্যে পরিশোধিত হয় তখন তাকে আমরা স্টকে রূপান্তর করতে পারি। স্টক হয়ে গেলে, স্টকটি সাধারণত আমরা বলে থাকি শেয়ারটি হচ্ছে সমভাবে বিভক্ত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে। আমরা শেয়ার কি বলি, সমভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। ওকে, এটা হচ্ছে শেয়ার। স্টকটি সাধারণত সমভাবে নাও হতে পারে, কিন্তু আমি বলেছি পূর্ণ মূল্যে পরিশোধিত হবে। আর স্টক স্প্লিটের ক্ষেত্রে যেটি আমরা বলেছি, যে এটি আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, যে স্টক স্প্লিট হচ্ছে গিয়ে যে আমরা একটি পূর্ণ মূল্যে পরিশোধিত স্টককে কতগুলো বিভাগে বিভক্ত করতে পারি, যেটি সমভাবে বিভক্ত নাও হতে পারে, অর্থাৎ বিবিধভাবে বিভক্ত হতে পারে। ওকে, তাহলে আমরা বলেছি যে যখন এই স্টক স্প্লিট হবে তখন অবশ্যই বিনিয়োগযোগ্যতা বৃদ্ধি পাবে, ওই শেয়ারের বিনিয়োগযোগ্যতা বৃদ্ধি পাবে। এই জন্য ওকে, আমাকে কোন এক স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল, সেক্ষেত্রে আমি এই কারণে কথাটা বলে ফেললাম এখন, যে বিনিয়োগযোগ্যতা বৃদ্ধি পাবে। ওকে, তার মানে হচ্ছে গিয়ে সে বাজারে তখন একটি স্টকের পরিবর্তে অনেকগুলো স্টক থাকলেও সেক্ষেত্রে অবশ্যই অতগুলো স্টক বিক্রি করতে পারবে বা অতগুলো স্টক ক্রয় করতে পারবে। এই কারণে আমরা বলে থাকি এটিকে যে বিনিয়োগযোগ্যতা বৃদ্ধি পাবে। ওকে ওকে দেন আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করব, এবং আলোচনার সাথে সাথে অবশ্যই আমি জার্নালগুলো বলে ফেলছি, নিশ্চয়ই তোমরা এই জার্নালগুলো কাজে লাগাবে এবং তোমরা পরবর্তী কাজ করতে পারবে।
ওকে, এরপরে বলা হচ্ছে যে অবলেখকের দস্তুরি, আমরা বলি অবলেখকের দস্তুরি বা আন্ডার রাইটার্স কমিশন বলি অ্যাকচুয়ালি। অবলেখকের কমিশন। ওকে, তাহলে অবলেখকের কমিশন যদি হয়, এই অবলেখক কমিশন কেন আমাদের প্রয়োজন? আসলে যখন কোনো যৌথ মূলধনী কোম্পানি বাজারে শেয়ার বিক্রি করবে তখন সে নিজে চাইলে শেয়ার বিক্রি করতে পারে বা নাও পারে, কিন্তু যখন নিজে বিক্রি করবে তখন অবশ্যই নিজের ঝুঁকি থাকবে যে এতগুলো শেয়ার সে বাজারে পূর্ণ রূপে বিক্রি করতে পারে বা নাও পারে। যখন বিক্রি করতে না পারবে তখন অবশ্যই তার মধ্যে অনেক কিছু বর্তায়, অর্থাৎ তার অনেক দায় বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই যৌথ মূলধনী কোম্পানি অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সে শেয়ারগুলো বিক্রি করা ওয়ে খুঁজে বের করে। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলি যে একটি কোম্পানি যখন তার শেয়ার বিক্রি করবে সে নিজে না করে অন্য একটি কোম্পানির উপর ন্যস্ত করে, তখন আমরা সেটিকে এই ন্যস্ত করার ফলশ্রুতিতে যখন আমরা তাকে কিছু দেই সেটিকে হচ্ছে অবলেখক কমিশন বলি। ওকে, তাহলে এই অবলেখকের কমিশনটিকে আমরা বলি, সাধারণত আমরা যেটি বলি যারা অবলিখন হিসেবে অবলেখক হিসেবে কাজ করে তারা কি করে, তারা হচ্ছে গিয়ে প্রফিট, তারা নিজেরাই অনেকটি বড় প্রতিষ্ঠান এবং তারা হচ্ছে যখন চাইলে তারা বাইরে বিক্রি করে দেয়। আবার এরকম হতে পারে যখন সম্পূর্ণ শেয়ার বিক্রি করতে না পারে তখন হচ্ছে গিয়ে নিজেই সে শেয়ারগুলো ক্রয় করে নেয়, কারণ হচ্ছে তাদের মধ্যে অনেক অর্থ থেকে থাকে। ওকে, তাহলে আমরা অবলেখকের কমিশনের ক্ষেত্রে আমরা যে জার্নালগুলো দেই সেটি হচ্ছে গিয়ে আমরা যদি নগদ অর্থে পে করি, অর্থাৎ অবলেখককে কমিশন হিসেবে তার অর্থটি আমরা যদি নগদে পে করি তখন আমরা কি বলি, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, তার মানে হচ্ছে আমরা বললাম যে অবলেখকের কমিশন হিসাব ডেবিট অ্যান্ড ব্যাংক হিসাব ক্রেডিট, এটি হচ্ছে আমরা নগদ। আবার আমরা অনেক সময় শেয়ারের মাধ্যমেও অবলেখককে তার কমিশন পে করতে পারি, প্রদান করতে পারি। সেক্ষেত্রে আমরা বলবো অবলেখক কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, তাহলে আমরা প্রথমেই বুঝতেছি যে আমরা বলেছি যে এটিকে তখন আমরা ইরেজ করে দেবো, তাই না? তার মানে প্রথম জার্নালটা আমরা বললাম অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দ্বিতীয়টি যে আমরা যে বললাম যে শেয়ার মূলধন, অর্থাৎ শেয়ারের মাধ্যমে যদি আমরা অবলেখক কমিশন পে করি তাহলে সেক্ষেত্রে আমরা জার্নাল দিব অবলেখকের কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, আবার যেটিকে আমরা বলি যে সাব আন্ডার রাইটার্স কমিশন, অ্যাকচুয়ালি সাব আন্ডার রাইটার্স কমিশন। ওকে, তার মানে হচ্ছে যখন অবলেখক মনে করবে যে অবলেখন কাজ যে করবে উক্ত প্রতিষ্ঠান যদি মনে করে যে অনেক বড় প্রতিষ্ঠান, অনেক বেশি শেয়ার, সে নিজে এই কাজটিকে সমাধান করতে পারবে না, তখন উনি আবার অন্য কাউকে যদি অবলেখন কাজ দিয়ে থাকেন তখন সেটিকে আমরা বলি সাব আন্ডার রাইটার্স কমিশন। অ্যাকচুয়ালি তখন আমরা বলি সাব আন্ডার রাইটার্স কমিশন। ওকে, তাহলে সাব আন্ডার রাইটার্স কমিশনের ক্ষেত্রে আমরা বুঝেছি, নিশ্চয়ই তোমরা এগুলো একটু ফলো করবে। ওকে, তারপরে আমরা যে ন্যূনতম চাঁদা, প্রত্যেকটি জিনিস কিন্তু আমি বলেছি যে আমাদের জন্য ইম্পর্টেন্ট। ন্যূনতম চাঁদার ক্ষেত্রে যে ন্যূনতম চাঁদা আমরা কেন সংগ্রহ করব, অর্থাৎ একটি যৌথ মূলধনী কোম্পানি যখন তার কারবার শুরু করবে তখন অবশ্যই তার ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হবে। ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় আমরা যে রুলসগুলো বলি, যেমন 148(2) ধারা অনুযায়ী ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় এবং 148(8) ধারা অনুযায়ী কি কারণে সংগ্রহ করতে হয় সেটিকে, যেমন আমরা বলি প্রিলিমিনারি এক্সপেন্সেস, অর্থাৎ প্রাথমিক খরচের জন্য কিছু আমাদের ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয়।
প্রাথমিক খরচের জন্য, কোনো সম্পত্তি, প্রাথমিক সম্পত্তি ক্রয়ের জন্য, হ্যাঁ, সম্পত্তি ক্রয়ের জন্য বা সম্পত্তি ক্রয় করেছে তার ঋণ আছে, সেই ঋণ মওকুফ করার জন্য, হ্যাঁ হ্যাঁ, ঋণ প্রদানের জন্য। ওকে, ঋণ প্রদান। তারপরে আমরা বলতে পারি 4 নাম্বার কি হতে পারে, যে আমাদের হচ্ছে চলতি মূলধনকে, অর্থাৎ আমি যে আমার প্রতিষ্ঠান চালাবো সে চলতি মূলধন সংগ্রহ করার জন্য, ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, ওয়ার্কিং ক্যাপিটালসকে আমরা কালেকশন করার জন্য আমরা এই ন্যূনতম চাঁদা ব্যবহার করে থাকি। তাহলে নিশ্চয়ই এই ন্যূনতম চাঁদাও কিন্তু আমাকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করার আগেই আমাকে সেই ন্যূনতম চাঁদা সংগ্রহ করে নিতে হয়। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি যে কীভাবে আমাদের ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হবে। ওকে, তারপরে আমাদের শেয়ার সনদপত্রের কথা বলা হয়েছে, শেয়ার সার্টিফিকেট। ওকে, শেয়ার সার্টিফিকেটের ক্ষেত্রে যেটি হচ্ছে, একটি কোম্পানি যখন শেয়ার বন্টনের 3 মাস বা শেয়ার হস্তান্তরের 2 মাস, বলেছি শেয়ার বন্টনের 3 মাস বা শেয়ার হস্তান্তরের 2 মাস পরে শেয়ার সার্টিফিকেট প্রদান করতে পারে। সেই শেয়ার সার্টিফিকেটে সাধারণত সিল মোহরাঙ্কিত থাকে এবং সেক্ষেত্রে শেয়ার মালিকের নাম উল্লেখ থাকতে পারে বা উল্লেখ থাকবে। ওকে, শেয়ার ওয়ারেন্ট। ওকে, অনেক সময় শেয়ার পূর্ণমূল্যে পরিশোধিত হলে সেক্ষেত্রে শেয়ার সার্টিফিকেট না দিয়ে শেয়ার ওয়ারেন্ট দিতে পারে। সে শেয়ার ওয়ারেন্ট দিলে সেক্ষেত্রে শেয়ার ওয়ারেন্টের জন্য কিছু কুপন নাম্বার যুক্ত থাকে, সেই কুপন নাম্বারের ফলশ্রুতিতে সেক্ষেত্রে লভ্যাংশ পেতে পারে। তাহলে শেয়ার ওয়ারেন্ট যার নামে আছে সেই নামে সাধারণত কুপন নাম্বারগুলো থাকে। তাহলে সেক্ষেত্রে সেই মালিকের নামের পরবর্তীতে তারা হচ্ছে শেয়ারের কুপন নাম্বারগুলো লিখে রাখে এবং শেয়ার ওয়ারেন্টের ডেটটি লিখে রাখে। সাধারণত শেয়ার ওয়ারেন্টের মালিকানার কখনোই ভোটাধিকার থাকে না। ওকে, তাহলে এক্ষেত্রে আমি যতগুলো কথা বলেছি সবগুলো কথা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা এক্ষেত্রে বুঝেছি যে আমরা যখন শেয়ার বিলি সংক্রান্ত যে টপিকগুলো রয়েছে সেগুলো অবভিয়াসলি আমরা একটু আবারও বাসায় দেখব। যে আমরা বলেছি যে নিশ্চয়ই এটা আমরা জানি, সমমূল্যে, অধিহারে এবং অবহারে কীভাবে শেয়ার ইস্যু করা যায়, অবলেখকের দস্তুরি কী জিনিস, এবং এটিও পরীক্ষায় আসবে। এটি হচ্ছে এক ধরনের অসমন্বয়কৃত ব্যয়। ওকে, এটিকে আমরা হচ্ছে পরপর ব্যয় হিসেবে দেখাই, এটিকে আমরা বলে থাকি অলিক সম্পত্তি, ফিকটিশিয়াস অ্যাসেট। ওকে, দেন ন্যূনতম চাঁদা এবং শেয়ার সনদপত্র এবং শেয়ার ওয়ারেন্ট। ওকে, তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি এর পরের স্লাইডে দেখি আমরা কি আছে, শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা। নিশ্চয়ই আমরা বলেছি যে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদাগুলো আমরা প্রথমে দেখিয়েছিলাম, তারপরে এক্ষেত্রে আমাদের কিছু জাবেদার কথা বলা হয়েছে যেটা আমরা নিশ্চয়ই পারি। প্রথমে বলা হয়েছে শেয়ার আবেদন পাওয়া গেল। আমরা যদি আবার বলি শেয়ার আবেদন পেয়েছি, অর্থাৎ আমরা টাকা পেয়েছি, তাই না? সেক্ষেত্রে আমরা বলবো কি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ওকে, এটা হচ্ছে আমরা শেয়ার আবেদনের টাকা পেয়েছি। ওকে, এরপরে আমরা যে আবেদনের অর্থাৎ আমরা বারবার বলেছি যে আধুনিক পদ্ধতি এবং সনাতন পদ্ধতি, আমরা বলেছি একটু সনাতন পদ্ধতি নিয়ে আজকে কথা বলবো। আধুনিক পদ্ধতির ক্ষেত্রে যেটা আমরা বলেছি সেটা হলো গিয়ে আমরা একবারই মানে হচ্ছে শেয়ারের অর্থ পূর্ণ মূল্যে পরিশুদ্ধ। ওকে, অর্থাৎ পূর্ণ মূল্যে পরিশুদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা বললাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ওকে, এরপর হচ্ছে আমরা মূলধন হিসাবে স্থানান্তর করব এবং যদি অতিরিক্ত আবেদন টাকা থাকে তাহলে তাকেও ফেরত দিব। ওকে, ওই যে আমরা আগে কথা বলেছি সেটাই আমাদেরকে একটু ফলো করতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে যেটা বললাম যে আমরা যখন শেয়ার আবেদন অর্থাৎ আমরা মূলধন স্থানান্তর করব সেক্ষেত্রে আমরা বলবো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট
এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমাদের আবেদনের অর্থ হচ্ছে কি মূলধন স্থানান্তর করলাম এবং অতিরিক্ত আবেদনটাকে আমরা আবেদনকারীদেরকে ফেরত দিয়ে দিলাম, যেহেতু তাদেরকে আমরা কোনো শেয়ার বন্টন করতে পারিনি। ওকে, তারপর হচ্ছে আমরা বলেছি অধিহারে শেয়ার ইস্যু, অর্থাৎ আমরা অধিহারে শেয়ার ইস্যু এর আগে আমরা জার্নাল করেছি, নিশ্চয়ই তোমরা সেটা দেখেছো। অধিহারে শেয়ার ইস্যু করলে আমরা কি জার্নাল দেবো, তো সেক্ষেত্রে আমরা বলেছি শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট এবং শেয়ার অধিহার ক্রেডিট। দেন অবহারে শেয়ার ইস্যু, অবহারে শেয়ার ইস্যু আমরা বলেছি শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার ডেবিট এবং শেয়ার মূলধন ক্রেডিট। ওকে, এরপরে আমরা যেটা বলেছিলাম যে শেয়ার ইস্যু সংক্রান্ত ব্যাংক চার্জ বা অবলেখ কমিশন যদি ধার্য করা হয়, আমরা ব্যাংক চার্জ আমরা বলেছিলাম যে অনেক কিছু হতে পারে, যেমন ধরো ব্যাংক চার্জ হিসাব ডেবিট, দেন হতে পারে প্রাথমিক খরচ, ডেবিট, দেন হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। বা আমরা এক্ষেত্রে আগেই বলে নিয়েছিলাম যে অবলেখ্য কমিশন। ওকে, অবলেখ্য কমিশন হতে পারে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে অবলেখকের কমিশন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই দুটার ক্ষেত্রে আমরা একটু দেখি যে পুরাতন যে বিষয়টি। ওকে, তাহলে পুরাতন বিষয়টির সাথে এটি যদি একটু আমরা আলাপ করি, যে পুরাতন আমি বলেছি যে পুরাতন পদ্ধতিতে কি কতগুলো সিগমেন্টে হচ্ছে গিয়ে শেয়ারের অর্থ পরিশোধ করা হতো। অর্থাৎ আমরা সেক্ষেত্রে বলতাম যে শেয়ার আবেদন, শেয়ার আবন্টন, শেয়ার প্রথম তলব, শেয়ার শেষ তলব বা চূড়ান্ত তলবের কথা বলা হতো, তাই না? মানে কতগুলো স্টেপে সাধারণত আমরা সেই শেয়ারের মূল্য পরিশোধ করা হতো। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা শেয়ার মূল্য অবভিয়াসলি পরিশোধ করতাম। তাহলে আমরা সেক্ষেত্রে কি করতাম, আমরা সেক্ষেত্রে প্রথমে একটা কাজ করতাম যে একবার প্রাথমিক আমরা যে জার্নাল দিয়েছি ওই রকমই হতো। দ্বিতীয় জার্নাল আমরা কি করতাম, আগে শেয়ার মূলধন জারি করতাম, তারপর আমরা অর্থ পেতাম। মানে হচ্ছে আমরা প্রথমে যে এভাবে জার্নাল দিয়েছিলাম যে সে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ওকে, তার মানে হচ্ছে কি আমরা এই প্রথম যে জাবেদা দিয়েছি সেটা হচ্ছে আমরা প্রথমে টাকা পেয়েছি, পরে আমরা মূলধনে স্থানান্তর করেছি। তার মানে আমরা এভাবে বলেছি না, শেয়ার আবেদন ডেবিট অ্যান্ড দেন শেয়ার মূলধন ক্রেডিট। অর্থাৎ আমরা হচ্ছে প্রথমে টাকা পেয়েছি, তারপরে মূলধন হিসেবে স্থানান্তর করেছে। কিন্তু পরবর্তী যে সেগমেন্টগুলো আছে আবন্টন, প্রথম তলব বা শেষ তলবের ক্ষেত্রে বলি, আগে হচ্ছে গিয়ে আমরা কি করতাম, আগে আমরা মূলধনে স্থানান্তর করতাম, তারপর আমরা অর্থ পেতাম। ওকে, তাহলে আমরা এরকম বলতাম শেয়ার আবন্টন বা প্রথম তলব বা শেষ তলব যেটাই বলি, শেয়ার আবন্টন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, শেয়ার আবন্টন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটি বললাম যে আমরা পরবর্তী যখন টাকা পাবো, এই টাকা পাওয়ার সময় আমরা জার্নাল কি দিয়েছি, সে ব্যাংক হিসাব ডেবিট, ওকে, শেয়ার আবন্টন ক্রেডিট বা সংশ্লিষ্ট তলব ক্রেডিট আমরা বলতাম, আবন্টন হিসাব। ওকে, এই ক্ষেত্রে কিছু শেয়ারের মালিক আছে যারা টাকা দিতে আনেবল হয়ে থাকে, অর্থাৎ টাকা দিতে পারে নাই, সেক্ষেত্রে আমরা বলতাম কি বকেয়া তলব ডেবিট। ওকে, তার মানে সে কিছু টাকা পায় না, বকেয়া টাকা রয়ে গেছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি ব্যাংক হিসাব ডেবিট, বকেয়া তলব ডেবিট, শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট। ওকে, তাহলে আমরা আমাদের ইস্যুটা হচ্ছে এটা না, আমাদের ইস্যুটা হচ্ছে গিয়ে আমাদের নর্মাল জার্নাল
ইস্যুটা হচ্ছে যখন আমাদের এই বকেয়া শেয়ারগুলো, অর্থাৎ আমি কখনই টাকা দিতে পারি নাই, এই শেয়ারগুলোকে বাজেয়াপ্ত ফরফিট করা হলো। ওকে, তার মানে তোমার শেয়ারগুলো ফরফিট করতে পারে যদি বকেয়া থাকে, তাহলে অনেক দিন তোমাকে তলব করার পরও তুমি সে অর্থ প্রদান করো নাই, তার মানে সেই শেয়ারগুলো বাজেয়াপ্ত করে দিতে পারে। তাহলে বাজেয়াপ্ত করে দিলে সেক্ষেত্রে আমরা জার্নালগুলোকে কি বলবো অ্যাকচুয়ালি? তাহলে আমরা যদি এটিকে বাজেয়াপ্ত করে দিই তাহলে সেক্ষেত্রে শেয়ার মূলধন আগে যেটি ক্রেডিট ছিল সেটিকে আমরা ডেবিট বলবো। শেয়ার মূলধন ডেবিট, বকেয়া তলব আগে যেটি ডেবিট ছিল সেটিকে এখন আমরা ক্রেডিট করে দিব, আর বাজেয়াপ্ত শেয়ার বাজেয়াপ্ত হিসাব ক্রেডিট। ওকে, শেয়ার বাজেয়াপ্ত, শেয়ার বকেয়া তলব। ওকে, তাহলে আমরা বারবারই বলেছি যে কখনোই শেয়ার মূলধন কখনোই সবসময় স্পেসিফাইড অর্থাৎ স্থির থাকবে। সেক্ষেত্রে আমরা বললাম শেয়ার মূলধন হিসাব ডেবিট, শেয়ার বকেয়া তলব হিসাব ক্রেডিট, শেয়ার বাজেয়াপ্ত হিসাব ক্রেডিট। এই ক্ষেত্রে তোমরা দুটো জার্নালকে দেখতে পাচ্ছ। একটি জার্নাল আমরা যখন টাকা পেয়েছিলাম তখন আমরা বকেয়া তলবকে ডেবিট করেছিলাম, কিন্তু যখন আমরা বাজেয়াপ্ত করে দিয়েছি তখন আমরা বকেয়া তলবকে ক্রেডিট করে দিয়েছি। অর্থাৎ এটি হচ্ছে ক্রস ম্যাচ করলে দুটিকে কাটাকাটি চলে যাবে, তার মানে বাদ হয়ে যাবে। ওকে, তার মানে শেয়ার মূলধন ডেবিট, শেয়ার বকেয়া তলব ক্রেডিট এবং শেয়ার বাজেয়াপ্ত হিসাব ক্রেডিট। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা নিশ্চয়ই তাহলে বাজেয়াপ্ত বিষয়টা শিখলাম। তাহলে বাজেয়াপ্ত কি? তাহলে আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এই বাজেয়াপ্ত পরীক্ষা আসতে পারে যদি চলে আসে। তার মানে এই অংশটুকু আমরা একটু শিখে ফেললাম, হয়তো একটু বেশি হতে পারে, সেটা আমরা শিখে ফেললাম। ওকে, এখন এই বাজেয়াপ্তকৃত শেয়ারগুলোকে আবার আমরা ইস্যু করতে পারি। আমরা আবার কি করতে পারি? ইস্যু করতে পারি, পুনরায় আমরা ইস্যু করতে পারি। ওকে, তাহলে পুনরায় ইস্যু করলে সেক্ষেত্রে আমরা বাজেয়াপ্ত যে শেয়ারটি ক্রেডিট করা সেটি ডেবিট হয়ে যাবে, তাই না? কিন্তু পুরোটা নাও তো হতে পারে। তাহলে দুটার মধ্যে যেই ফ্র্যাকশন থাকবে অর্থাৎ বিয়োগফল থাকবে সেটিকে আমরা কোথায় করতে পারি? সেটিকে আমরা মূলধন সঞ্চিতি হিসাবে স্থানান্তর করতে পারি। সে দুটার তফাৎকে আমরা কি করব? মূলধন সঞ্চিতি হিসাবে স্থানান্তর করতে পারে। ওকে, তাহলে একটি হচ্ছে মূলধন সঞ্চিতি, আরটা হচ্ছে কি আমরা বললাম সংরক্ষিত মূলধন। দুই রকম জিনিস। ওকে, তাহলে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি যতগুলো কথা বলেছি নিশ্চয়ই সবগুলো কথা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং অবভিয়াসলি তোমরা বাসায় এই জিনিসগুলো একটু মাথায় রাখবে এবং তোমাদের অবশ্যই শিখতে হবে। কেননা আমি চাই যে সবাই মিলেই ভালো ক্লাস এবং আমাদের পরবর্তীতে ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে সব জায়গায় যাতে করে আমরা এইগুলো পারি। ওকে, এরপরে আমরা এক্ষেত্রে দুটো জার্নালের কথা বলা আছে, যে দুটো জার্নাল আমরা একটু শিখব। সেটি হচ্ছে গিয়ে নগদ অর্থ ব্যতীত শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা। অর্থাৎ আমরা নগদ অর্থ ছাড়া যদি আমরা শেয়ার ইস্যু করি সেক্ষেত্রে কী হতে পারে? অর্থাৎ আমরা সম্পত্তি বা জমি বা বিভিন্ন কিছুর বিনিময়ে আমরা শেয়ার ইস্যু করতে পারি। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা শেয়ার ইস্যু করলে আমরা কি জার্নাল দিব? ওকে, তাহলে আমরা সম্পত্তির বিনিময়ে যদি শেয়ার ইস্যু করি তাহলে আমরা সেক্ষেত্রে বলবো সম্পত্তির বিনিময়ে যদি আমরা শেয়ার ইস্যু করি তাহলে আমরা বলবো যেমন আমরা বলতে পারি জমি বা বিল্ডিং, জমি হিসাব ডেবিট, দেন হচ্ছে আমরা বললাম শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা যেই অ্যাসেটটি কিনি সেই অ্যাসেটটিকে আমরা ডেবিট করব এবং শেয়ার মূলধনকে আমরা ক্রেডিট করে দিব। ওকে, তাহলে আমরা এর আগেও এটি শিখেছিলাম। এটিকে আমরা দুটো জার্নালও দিতে পারি, আবার একটি জার্নাল দিতে পারি। অর্থাৎ দুটো জার্নাল আমরা বলতে পারতাম এরকম জমি হিসাব ডেবিট, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসাব ক্রেডিট। ওকে, আবার আমরা বলতে পারতাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। অর্থাৎ আমরা জমি যার কাছ থেকে কিনেছি, ভ্যান্ডর যেটাকে আমরা বলি,
ভেন্ডর, যে তোমরা অবভিয়াসলি আরও বড় হয়ে আরও অনেক মজার মজার তথ্য জানবে। যে আমরা বললাম যে ভেন্ডর থেকে ক্রয় করেছি তাকে আমরা ক্রেডিট করতাম, দেন আবার আমরা বলতাম ওই ভেন্ডর ডেবিট টু শেয়ার মূলধন ক্রেডিট, অর্থাৎ জমি হিসাব ডেবিট, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্রেডিট, দেন দ্বিতীয় জার্নাল বলতাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, এটি দ্বিতীয়ত আরেকটি জার্নাল হচ্ছে যে আমরা বললাম সেবার বিনিময় বা প্রবর্তকদের শেয়ার বরাদ্দ করা হলে, অর্থাৎ এটি আমাদের খুবই সুন্দর একটি বিষয় যে আমরা বলতাম যে প্রবর্তকদের শেয়ার, অর্থাৎ নামমাত্র মূল্যে প্রবর্তন, অর্থাৎ একটি যৌথ মূলধনী কোম্পানিকে যারা প্রবর্তন করেছে, অর্থাৎ যারা উদ্যোগ গ্রহণ করে একটি যৌথ মূলধনী কোম্পানি তৈরি করেছে, অর্থাৎ যারা উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করেছে, তাদেরকে আমরা যদি নামমাত্র মূল্যে শেয়ার হস্তান্তর করি, অর্থাৎ শেয়ার দিয়ে থাকি, সেটাকে আমরা বলি প্রবর্তকদের শেয়ার। ওকে, তাহলে এই প্রবর্তকদের শেয়ারের জার্নাল কি হবে, সেক্ষেত্রে আমরা বলবো সুনাম হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, তাহলে আমরা এই যে প্রবর্তকদেরকে আমরা শেয়ার দিচ্ছি সেটা জার্নাল কি বলবো আমরা, সুনাম হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার কাছে মনে হয় যে আজকে আমি যতটুকু ক্লাস নিয়েছি সেটি অবশ্যই তোমরা দেখেছো এবং প্রত্যেকটি জার্নাল আমরা করে ফেলেছি। অবশ্যই আমরা পরবর্তী ক্লাসে একটি বা দুটো ম্যাথ করব, সেক্ষেত্রে অবশ্যই আমরা দুটো ম্যাথ থেকে সম্পূর্ণাংশে আমরা কিভাবে ব্যালেন্স শিট করতে হয়, কিভাবে আমাদের কি বলা হয় খতিয়ানগুলো করতে হয় বা ব্যাংক হিসাব করতে হয়, সেগুলো আমরা দেখে ফেলবো এবং সেগুলো দেখলে আমার কাছে মনে হয় আমাদের এই ক্লাসটি শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই ক্লাসের শেষ স্লাইড যেটি আছে সেটি আমরা একটু দেখব। ওকে, শেষ স্লাইডে একটি ম্যাথ দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, শেষ স্লাইডে একটি ম্যাথ দেওয়া হয়েছে। সেই ম্যাথটিকে নিশ্চয়ই আমি আশা করছি তোমরা সবাই বাসায় বসে, অর্থাৎ খুবই সহজ একটি ম্যাথ, জাস্ট আমি সামারি করার জন্য তোমাদের শেষাংশে একটি ছোটোখাটো একটি ম্যাথ দিয়েছি, কারণ আমরা পরবর্তী ক্লাসে আর দুটো ম্যাথ করতে চাই, এই কারণে এক্ষেত্রে খুব সহজ করে একটি ম্যাথ দিয়েছি, সেটিকে তোমরা দেখো। দি অ্যাঞ্জেল লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যের 30,000 শেয়ারে বিভক্ত 6 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি 20,000 শেয়ার জনগণের নিকট ইস্যু করে। আমি বলেছি যে কখনো অনুমোদিত মূলধন সমান ইস্যু করতে পারে না, তার মানে হচ্ছে গিয়ে অনুমোদিত মূলধনও যদি আমি বাড়াতে চাই তাহলে পরবর্তী বাড়াতে পারবো, কিন্তু সেটি হচ্ছে গিয়ে একটি সাধারণ সভায় সাধারণ শেয়ার হোল্ডারদের মাধ্যমে মনোনীত হয়ে বা অনুমোদিত হয়ে আমাদের অথরাইজড ক্যাপিটাল বাড়াতে হবে বা বাড়াতে পারবো। ওকে, এক্ষেত্রে তাহলে কোম্পানি 20,000 শেয়ার ইস্যু করেছে, তার মানে আমরা নিশ্চয়ই কম করেছি। 10% শেয়ার আবেদন বেশি পায়, কোম্পানি যথারীতি সব শেয়ার বন্টন করেছে, অতিরিক্ত আবেদন শেয়ার ফেরত দিয়েছে, তাই না? তখন আমরা ফেরত দিয়েছি, অর্থাৎ আমরা আগে ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম, পরে ব্যাংক হিসাব ক্রেডিট করে দিয়েছে। ওকে, তাহলে করণীয় হচ্ছে আবেদনে প্রাপ্ত অতিরিক্ত শেয়ারের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ তোমরা নিশ্চয়ই নির্ণয় করবে বাসায়, এবং কোম্পানি হিসাব বহিতে জাবেদা দাখিলা প্রদান করবে। নিশ্চয়ই তোমরা জাবেদা দেখেছ, এই জাবেদা থেকে তোমরা বাসায় জাবেদা দিবে এবং কোম্পানির হিসাব বহিতে আর্থিক বিবরণী প্রস্তুত করবে। ওকে, তাহলে আমি আশা রাখছি তোমরা অবশ্যই এই ম্যাথগুলো করে অন্তত আমাদেরকে কমেন্টও জানাতে পারো এবং দেখাতে পারো, নিশ্চয়ই আমরা দেখে নিব, এবং যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই আমি কমেন্টে বলবো অথবা আমি তোমাদের পরবর্তী ক্লাসে এসে কথা বলবো। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।